আসসালামু আলাইকুম ওয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণী বাংলা বইয়ের পাঠ 12 শিষ্যের সাধনা। আমরা এই পাঠের আগে পাঠটি পড়ব, তারপর পাঠের যত অনুশীলনী আছে তার সমাধান করব। নাম তার একলব্য। সারাদিন তীর ধনুক নিয়ে মেতে থাকে ছেলেটা, অপাত তার সাথের নিশানা। একলব্য মস্ত বীর হতে চায়, তাই একদিন সে ছুটে গুরু দ্রোণের কাছে। একলব্য শুনে দ্রোণ রাজপুতদের তীর চালানো শেখান। তার কাছে শিখতে পারলে মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। সাহসে বুক বেঁধে একলব্য ঢুকে পড়ল রাজবাড়ির মাঠে। সেখানে রাজপুতরা ধনুক থেকে তীর ছোড়ার অনুশীলন করছে। তাদের গুরু দ্রোণ একদিকে বসে আছেন। একলব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের তীর ছোড়া দেখতে লাগলো। তার সাহস হলো না গুরুর কাছে যেতে। হঠাৎ এক রাজপুত দেখতে পেল একলব্যকে, চেঁচিয়ে বলে উঠল, তুমি কে? কোথা থেকে এসেছো? একলব্য চুপ করে থাকলো। এবার দ্রোণ তাকে কাছে ডাকলেন, বললেন, কে তুমি? কি চাও এখানে? একলব্য কাছে এসে বলল, আমি এক শিকারীর ছেলে, নাম একলব্য। দ্রোণ বুরু কুচকে জিজ্ঞেস করলো, তা এখানে কেন? ভয়ে ভয়ে একলব্য বলল, আমি আপনার কাছে তীর চালানো শিখতে চাই। বিরক্ত মুখে দ্রোণ বললেন, শোনো বাচ্চা, আমি শুধু রাজকুমারীদের শেখাই, তুমি ফিরে যাও। একলব্যের মুখ কালো হয়ে গেল। সে মলিন মুখে সেখানে থেকে চলে এলো। তারপর ভাবলো, এখন থেকে সে নিজেই তীর চালানো অনুশীলন করবে। তারপর অনেক বছর কেটে গেছে। রাজপুতরা অনেক বড় হয়েছে। তীর ধনুক চালানো পারদর্শী হয়ে উঠেছে সবাই। দ্রোণ একদিন তাদের পরীক্ষা নিতে বনে এলেন। রাজপুতদের মধ্যে তৃতীয় জন সবচেয়ে ভালো তীর নিক্ষেপ করতে পারে। সে একটি হরিণ দেখে তার পিছনে পিছনে ছুটতে লাগলো, কিন্তু হঠাৎ হরিণটা চোখে আড়াল হয়ে গেল। রাজপুত সেখানে দাঁড়িয়ে থাকলো। তার সঙ্গে ছিল একটি শিকারী কুকুর। কুকুরটা হরিণের পিছনে ছুটলো। খানিক বাদে তৃতীয় রাজপুত হয়ে গেল। তার শিকারী কুকুর ফিরে এসেছে, তবে কুকুরটার মুখের চারপাশে বিঁধে রয়েছে 5টা তীর। এর কারণে কুকুরটি তার ডাকতে পারছে না। কিন্তু কি অবাক কাণ্ড, কুকুরটার মুখে এক ফোঁটা রক্ত দাগ নেই। যন্ত্রণার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। কে এমন আশ্চর্যভাবে তীর মারল কুকুরটাকে? তৃতীয় রাজপুত এবার সে শিকারীকে খুঁজতে শুরু করল। খুঁজতে খুঁজতে বনের এক জায়গায় দেখতে পেল উঠানের মতো এক ফালি জায়গা, তার চারপাশে লতাপাতা বেড়া। সেখানে তীর চালানো অনুসরণ করেছে এক যুবক। কোনো দিকে তার খেয়াল নেই। তৃতীয় রাজপুত অবাক হয়ে তার অনুসারী দেখতে লাগল। কি দারুণ কৌশলে সে তীর মারতে পারে। এতদিন তৃতীয় রাজপুত তীর চালানো নিজেকে সেরা মনে করত। এখন নিজের অহংকার ধুলায় মিশে গেল। সে চেঁচিয়ে বলল, তুমি কি আবার কুকুরের মুখে এমন করে তীর মেরেছ? যুবক মুখ ঘুরিয়ে রাজপুতের দিকে তাকালো। তারপর নির্ভীক মুখে বলল, হ্যাঁ আমি। রাজপুত্র বলল, কিন্তু কেন? যুবক শান্তভাবে বলল, তোমার কুকুর চিৎকার করে আমার সাধনার ব্যাঘাত করছিল, তবে আমি ওর কোনো ক্ষতি করিনি, তাকে কোনো কষ্টও দিইনি, শুধু ওর চিৎকার বন্ধ করে দিয়েছি। রাজপুত জানতে চাইল, তুমি কার কাছে এভাবে তীর ছোড়া শিখেছ? গুরু দ্রোণের কাছে, উত্তর দিল সে। দ্রোণ নাম শুনে চমকে উঠল রাজপুত। তাদের গুরু দ্রোণ, কিন্তু এমন বিদ্যা তো দ্রোণ তাকে শেখায়নি। তৃতীয় রাজপুত সেখান থেকে বেরিয়ে দ্রুত গুরুর কাছে ফিরে এলো। দ্রোণ আর অন্য রাজপুতের তখন গাছের ছায়া বিশ্রাম নিচ্ছিল। তৃতীয় রাজপুত চোখে মুখে রাগ দেখে দ্রোণ জিজ্ঞেস করলো, কি হয়েছে রাজপুত? রাজপুত কুকুরটাকে এনে দেখালেন। তারপর বললেন, এমন করে তীর মারা শিখেছেন কাকে? এতদিন তো আপনি বলতেন আমি পৃথিবীর সেরা তীরন্দাজ। দ্রোণ কুকুরটার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তারপর বললেন, রাজপুত, এমন আশ্চর্য বিদ্যা আমি নিজেও জানি না, অন্যকে শেখাবো কি করে? তৃতীয় রাজপুত এবার গুরুকে নিয়ে গেল সে যুবকের কাছে। দ্রোণকে দেখে তীর ধনুক ফেলে ছুটে এলো যুবক। পায়ে ধুলা নিয়ে বলল, আমি আপনার শিষ্য একলব্য। একলব্যর নাম শুনে দ্রোণ মনে পড়ল আগের ঘটনা। খানিক নীরব থেকে তিনি বললেন, আমি তো তোমাকে শিষ্য বলে গ্রহণ করিনি, ফিরে দিয়েছি।
একলব্য বলল, সেদিন আপনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করেছি। একলব্যের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলেন দ্রোণ। নিবিড় অনুশীলন একলব্যকে সেরা তীরন্দাজ বানিয়েছে। অর্থগুলো জেনে নেই। এখানে কিছু শব্দার্থ আছে, তার অর্থগুলো আমরা একটু পড়ি। অপার্থ অত বিফলন হয় না এমন। অহংকার, নিজেকে নিয়ে বড়াই। এক ফালি অত লম্বা এক টুকরা। কৌশল, দক্ষতা। চোখ কপালে উঠল, খুব অবাক হয়ে গেল। তীর চালানো, তীর ছোড়া। তীরন্দাজ, তীর ছুঁড়তে পারদর্শী। ধুলায় মিশে যাওয়া, শেষ হয়ে যাওয়া। নিক্ষেপ, ছুঁড়ে মারা। নির্বিকার, নির্লিপ্তি বা পরিবর্তনহীন। নিশানা, লক্ষ্য। পারদর্শী, দক্ষ। ব্যাঘাত করা, বাধা দেওয়া। লক্ষণ, অভ্যাস। শিষ্য, গুরুর কাছে শিক্ষা গ্রহণ করে যে। সাধনা, চেষ্টা। হতবম্ব অথ অবাক। অনুশীলনী প্রথমে আছে বন্ধনের প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়ে খালি জায়গার শব্দ লিখে। এখানে যে বন্ধনের প্রশ্নগুলো আছে এই প্রশ্ন দিয়ে আমাদের এখানে উত্তর লিখতে হবে। একলব্য ঢ্যাস বীর হতে চান। কেমন বীর হতে চান এটা আমাদের চলো আমরা এই শূন্যস্থানটি পূরণ করে আসি। একলব্য তীরন্দাজ বীর হতে চান। দ্রোণ একদিন তার কাছে নিতে বনে এলেন। ধনুক তার হাতের নিশানা। একলব্য ঢুকে পড়ল বনের গভীরে। সে ঢ্যাস মুখে সেখান থেকে চলে এলেন। সে মলিন মুখে সেখান থেকে চলে এলেন। তিনি ছেলেটির দিকে ঢ্যাস হয়ে তাকিয়ে রইলেন। তিনি ছেলেটির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। চলো আমরা বইতে ফিরে যাই। বিপরীত শব্দ লিখি এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি। চলো আমরা বিপরীত শব্দগুলো জানি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। শব্দ, বিপরীত শব্দ, বাক্য। কাছে, বিপরীত দূরে। বাক্য গঠন, নদীর ওপারে গ্রামটি অনেক দূরে অবস্থিত। মস্ত, ক্ষুদ্র। আকাশটা মস্ত হলো পিঁপড়ের খুব ক্ষুদ্র একটি প্রাণী। পারদর্শী, অদক্ষ। অনুশীলনের অভাবে সে কাজে অদক্ষ হয়ে পড়লে। ভিতরে, বাহিরে। বৃষ্টির কারণে আমরা ঘরের বাইরে যেতে পারছি না। আগে, পরে। আমাদের উচিত পরের উপকার করা। 3 নম্বর প্রশ্নের উত্তর বলি এবং লিখি। চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ক, একলব্য কি হতে চায়? উত্তর, একলব্য একজন বড় বীর এবং শ্রেষ্ঠ তীরন্দাজ হতে চায়। খ, রাজবাড়ির মাঠে কে একলব্যকে কাছে ডাকলেন? উত্তর, রাজবাড়ির মাঠে রাজপুতদের গুরু দ্রোণদাস একলব্যকে কাছে ডাকলেন। একলব্যের মুখ কেন মলিন হয়ে গেল? উত্তর, একলব্য নিচু জাতের হওয়ার কারণে গুরু দ্রোণদাস তাকে শিষ্য হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেন। গুরুজির এই প্রত্যাখ্যান শুনে একলব্যের মন খারাপ হয়ে যায় এবং তার মুখ মলিন হয়ে যায়। ঘ, তৃতীয় রাজপুতের অহংকার কেন ধুলায় মিশে গেল? উত্তর, তৃতীয় রাজপুত নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ তীরন্দাজ মনে করতেন, কিন্তু বনের গভীরে গিয়ে তিনি যখন দেখলেন এক অজ্ঞাত যুবক তার চেয়েও নিখুঁতভাবে তীর চালানো এবং তার অলৌকিক দক্ষতা দেখে বুঝতে পারেন যে তার চেয়েও বড় বীর পৃথিবীতে আছে, তখন তার অহংকার ধুলায় মিশে গেল। অমুক, কুকুরের মুখে কিভাবে তীর মারা হয়েছিল? উত্তর, একলব্য এমন আশ্চর্য কৌশলে কুকুরের মুখে তীর মেরেছিল যে কুকুরের মুখে 5টি তীর দিয়ে বন্ধ হয়ে গিয়েছিল। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো কুকুরের গায়ে বা মুখে কোথাও কোনো আঘাত লাগেনি বা রক্তপাতও হয়নি। শুধু তার মুখটি তীরের সাহায্যে আটকে দেওয়া হয়েছিল যাতে সে আর ডাকতে না পারে। মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুসরণ করেছি কথাটি কে কাকে কখন বলেছিল? এ কথাটি একলব্য মহাগুরু দ্রোণদাসকে বলেছিলেন যখন দ্রোণদাস ও রাজপুতরা বনে একলব্যের অসামান্য তীর চালানো দেখে অবাক হয়ে যায়। তার পরিচয় জানতে চান। তখন একলব্য গুরু দ্রোণদাসের পায়ে ধুলো নিয়ে এই কথাটি বলে।
চলো আমরা বইতে ফিরে যাই। গল্পটি 4 নাম্বার, গল্পটির নাম শিষ্যের সাধনা, কেন তা বলি এবং লিখি। চলো আমরা একটু জেনে আসি। উত্তর, শিষ্যের সাধনার নামটি সার্থকতা হলো একলব্যের অধর্ম চেষ্টা এবং ভক্তি। গুরু সরাসরি শিক্ষা না দিলেও একলব্য গুরুর মাটির মূর্তি তৈরি করে এবং তার সামনে গভীর সাধনা অনুশীলনের মাধ্যমে বিশেষ শ্রেষ্ঠ তীরদান দাস হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। একজন একনিষ্ঠ শিষ্যর এই কঠিন সাধনার কথা বলা হয়েছে বলে গল্পটির নাম রাখা হয়েছে শিষ্যের সাধনা। চলো বইতে ফিরে যাই। 5 নাম্বার, যে কোনো 5টি শব্দের বদলে ঘটিয়ে নিচের অংশটুকু আবার লিখি। এখানে 5টি শব্দ আমরা মিসিং করে বা পাল্টিয়ে নতুন শব্দ বসায় গল্পটি আবার লিখতে হবে। চলো আমরা গল্পটি লিখে আসি। অন্বেষণ করতে করতে বনের এক স্থানে দেখতে পেল উঠানের মতো এক ফালি জায়গা, তার চারপাশে লতাপাতা ঘেরা। সেখানে তীর চালানো অনুসরণ করেছেন এক যুবক। কোনো দিকে তার মন নেই। তৃতীয় রাজপুত অবাক হয়ে তার অনুশীলনী দেখতে লাগলো। কি চমৎকার কৌশলে সে তীর মারতে পারে। চলো বইতে ফিরে যাই। কর্মবাচক শব্দ লিখি। চলো আমরা কর্মবাচক শব্দটি লিখি। সংখ্যা কর্মবাচক রূপ, প্রথম প্রথম, এভাবে তোমরা এটা পুরোটাই লিখবা। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায়ের সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।